আমি জানি না আমার মা কি করে বেঁচে গেল, আমার মায়ের হয়তো বাঁচার কথাও ছিল না। মার পরে একজন অ্যাস্ট্রোলজারকে আমরা দেখিয়েছিলাম, বলেছিল যে তোমার উপর তন্ত্রক্রিয়া হয়েছিল। এবার মায়ের উপর যদি তন্ত্রক্রিয়াই হয়, তাহলে ওই বাড়িতে যে এন্টিটিটা ছিল সে মায়ের শরীরে ঢুকলো কি করে? এর উত্তর আমরা আমার কাছে পুরো ধোঁয়াশা। আমি আজ অব্দি বুঝতে পারিনি যে এটা সত্যি হয়েছে না হয়নি। 2010-এ আমার চোখের সামনে একটা ঘটনা ঘটা, আমি কোনটার সাথে কোনটা কানেক্টেড আমি নিজে আজ অব্দি আমার কাছে পরিষ্কার উত্তর নেই, একদম উত্তর নেই। ওটা একটা হাওড়া জেলার বাড়ি। আমি নাম বলছি না, জায়গার নাম বলছি না, পাড়ার নামও বলছি না। আশপাশের লোকেরা বলছে তোমরা কি জেনে বাড়িটা কিনেছিলে? তুমি জানো এই বাড়িতে কি আছে? মার খালি মনে হতো আমার পেছনে কে আসছে, ঘরের মধ্যেই। মা কিন্তু সাধারণত ভয় পায় না। মা হেলথে যেহেতু চাকরি করে, তো হসপিটালেই থাকে, তো হসপিটালে তো তাকে ভয় ডর সব বিসর্জন দিতে হয়, তো তার তো ভয় পাওয়ার কথা না, সে ভয়ও পায় না। আমার মা বিশাল সাহসী, কিন্তু মা খালি বলতো আমার যেন মনে হয় আমার পেছনে কেউ ঘুরছে চারিদিকে। যখন রান্না করছে মনে হচ্ছে কেউ পাশে এসে বসছে, দাঁড়িয়ে থাকছে, এরকম মনে হচ্ছে। কিভাবে যে একটা জিনিস ল্যাচ করে আমাদের সঙ্গে যাচ্ছে, সেই যে শুরু হয়েছে আজ অব্দি কিন্তু খতম হয়নি। আমরা কিন্তু বাড়ি চেঞ্জ করেই যাচ্ছি, বাড়ি চেঞ্জ করা আমাদের শেষ হয়নি, চেঞ্জ হয়েই যাচ্ছে এখনো। আমি তোমাকে ঘটনা পর বললে তুমি বুঝতে পারবে যে আমাদের সমস্যা সেই থেকে যে শুরু হয়েছে আজ অব্দি সমস্যা সলিউশন হয়নি। চলছে, এইভাবেই চলে যাচ্ছে আমাদের সঙ্গে। নানান অ্যাস্ট্রোলজার নানান কিছু করেও কিছু হচ্ছে না। পুরোহিতকে যে ডেকেছে যেদিনকে, সেদিন পুরোহিত এসে বলছে তোমাদের তো আমি কথাটা বলিনি, তোমরা তো নর্থ ইস্টে বাথরুম দেখে তোমরা ফ্ল্যাটটা কিনেছো। যেদিন গৃহপ্রবেশ হয় আমরা যারা পুজো করছিলাম আমাদের খুব হাই উঠছিল। মা বলছে তো আপনারা আগে বলেননি কেন? বলছি কি বলবো, আপনারা টাকা দিয়ে ফেলেছেন, কিনে ফেলেছেন, আপনাদের মন খারাপ করে দেবো? এবার আমাদের পুরোহিত আমাদেরকে পুরো সেই ডেডলাইনের মতো করে বলে দিল, তোমরা 6 মাসের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে কিন্তু প্রাণ সংশয় হবে। হয়তো লোকজন বলবে যে বানিয়ে বলছে বা কিছু বলছে, কিন্তু এখানে বানানোর কোনো জায়গা নেই। আমি কি করে বলবো যে এটা মিথ্যে? কিন্তু আমার কাছে তো এগুলো সত্যি ছিল, আমি তো জিনিসটা ফিল করে এসেছি। নিশুতি রাতের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন নিশুতি রাতের গপ্প কিছু ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আসে আপনাদের সামনে প্রত্যেক সপ্তাহে। আজকে আমাদের সাথে যিনি আছেন, সেই ঘটনাটা শুনলে হয়তো আপনার গায়েও শিহরণ জাগতে পারে। বেশি কথা বলে আজকে ইন্ট্রোটা দেব না। আজকে আমাদের সাথে আছে তানিশা। শুনবো তার নিজের লাইফে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘটনা। তানিশা, কেমন আছো বলো? ভালো আছি, এখনো চলছে, ভালোই চলছে। এখন সব ঠিকঠাক? এখন সব ঠিক। তবে এই যে সব ঠিকঠাক হলো, এর আগে যে ঠিকঠাক ছিল না, সেই গল্পটা আমাকে যেরকম তুমি শোনাচ্ছিলে ওভার দ্য ফোন, একদম আমার দর্শকদেরও তুমি শোনাবে। অবশ্যই শোনাবো। তো ঘটনাটা হচ্ছে 2010 সাল। 2010 সালে আমরা একটা বাড়ি কিনি। তো সেই বাড়িটা না জেনেই কিনি আর কি। ওটা একটা হাওড়া জেলার বাড়ি। আমি নাম বলছি না, জায়গার নাম বলছি না, পাড়ার নামও বলছি না। তো আমরা না জেনেই বাড়িটা কিনি। তো এই মতো অবস্থায় ওই মার্চ মাসের দিকে আমরা বাড়িটাতে শিফট করি। একদম নর্মাল গৃহপ্রবেশ করে আমরা বাড়িটা ঢুকি। কিছুদিন ঠিকঠাক চলছিল। তো এই ঘটনার সাথে আমাকে আরো কিছু ঘটনা বলতে হবে। একদিন আমার বড় মাসি আসে বাড়িতে সন্ধেবেলা। এই ঝড় বৃষ্টি হচ্ছে, লোডশেডিং তখন, আর সেই সময় তো ইনভার্টার ছিল না, আমাদের জেনারেটর। বাড়িতে মা রয়েছি, আমি রয়েছি। তো মা সন্ধেবেলা বললো খুব মাথা যন্ত্রণা করছে। তো আমি আর মা বসে গল্প করছি, সেই সময় মাসি আসে ঘরে। আর মাসি এসে হাতে একটা মিষ্টির প্যাকেট, যেটা নর্মাল থাকে, তো মাকে খুব জোর জার করছে যে তুই এই মিষ্টিটা খা, জোর জবরদস্তি। মা বলছে আমার সুগার, আমি মিষ্টি খাবো না। তোমার মাসি? আমার মাসি মাকে খুব জোর করছে। অন্য সময় কি কেউ বাড়ি এলে কি বলে, মিষ্টিটা রাখা থাকে, সেই মিষ্টিটা খাওয়ার জন্য তো কেউ কাউকে জোর করতে পারে না। মাকে সেই মুহূর্তেই বলছে তোকে এই মিষ্টিটা এখন খেতে হবে। মা বলছে না আমি এখন সুগার। তুই বলছে আরে খা না, আমি দিচ্ছি, খা না। তুই আমার এক কাজ কর, তুই আমার কোলে এসো, তোর মাথায় একটু হাত বুলিয়ে দিই, কতদিন তো তোকে দেখি না। তো মাও সেইভাবে তার কোলে শুয়েছে। মাসি মায়ের মাথায় হাত বোলাচ্ছে। তা বোলাতে বলছে যে মাসির যে ছেলে আর কি, তো আমার যে দাদা ভাই, সেও এখন এই পৃথিবীতে নেই। আচ্ছা।
তো বলছে, তো সে ছেলে তো ভীষণ অসুস্থ ছিল, বলছে যে এখন আমার ছেলে কদিন বাঁচবে আমি জানি না, তোকে দেখেও তো অসুস্থ লাগে, কে বাঁচবে, তুই বাঁচবি না ও বাঁচবে, আমি বুঝতে পারছি না। তো মা কোল থেকে উঠে পড়েছে, বলছে কি বলছিস এসব? বলছে হ্যাঁ। সেই সময় মাসি বলছে তুই মিষ্টিটা খা না, খাচ্ছিস না কেন, এতবার তোকে বলছি খাওয়ার জন্য। মা মিষ্টিটা খেয়েছে, খেয়ে তারপরে মাসি চলে যায়, সন্ধেবেলা চলে যায়। যাওয়ার পর মা প্রণাম করে, প্রত্যেকবার, বড় যেহেতু মায়ের থেকে অনেকটাই বয়সে বড়, প্রণাম করে। সেই সময় মা বলে যে আমার মাথায় যেন একটা টান লাগলো, হাতের আংটিতে চুল জড়িয়ে যায়। তো চুল জড়িয়ে যায় ঠিক আছে, তখন খেয়াল করেনি। তার 1 সপ্তাহ পর থেকে হঠাৎ একদিন সন্ধেবেলা দেখছি মা ঘুমোচ্ছে, সারাদিন ঝিমোচ্ছে। এবার একটা কথা বলি, আমার মা হচ্ছে হেলথে আছে আর কি, তখন সার্ভিস করে, এখনো সার্ভিস করে। তো মায়ের শিফটিং ডিউটি আর কি। তো সন্ধ্যেবেলা ইভিনিং ডিউটি ছিল, বাড়িতে এসছে। তো সকালবেলা সারাদিন ঘুমাচ্ছে, ইভেন বিকালে যখন হসপিটালে গেছে সেখানেও মানে ওনার সঙ্গে যারা থাকে তো এসে ফোন করে বলছে যে তোর মা এরকম ঘুমাচ্ছে কেন সারাদিন, মানে হসপিটালেও মা সেদিন ডিউটি করতে পারেনি, মাকে মানে অসুস্থ অবস্থায় বাড়িতে দিয়ে গেছে, যেরকম ঘুমাচ্ছে, সারাদিন ঘুমাচ্ছে। এরকম দুদিন পর পর এরকম গেল। ঘুমাচ্ছে, এটা তো কোনো রোগ নয়, ঘুম পেতে পারে, ঘুমাচ্ছে, বাড়িতেও আমরা তো পাত্তা করিনি। তো আমাদের যে উপরে আমরা যে বাড়িটা কিনেছিলাম, বাড়িটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেমে, নিচের তলা বিক্রি হয়েছে, 2 তলায় আমরা থাকতাম, 3 তলায় যিনি ওনার আর কি, তিনি উপরে উঠে ওনার ওখানে থাকতেন। তো উনি একদিন এসছেন, নেমেছেন, বলছে আমার তো এটা ভালো ঠেকছে না। তো বাবা বলছে ভালো ঠেকছে না মানে? বলছে তুমি ডাক্তার দেখাচ্ছ ঠিক আছে, বলছি ডাক্তার কি দেখাবো, এই ঘুমাচ্ছে, এবার ডাক্তার দেখাবো কি? বলে তুমি একটু টেস্ট করো, আমার ভালো লাগছে না। তো মায়ের টেস্ট হলো, সব কিছু সব নর্মাল, সুগার টুগার সব নর্মাল, প্রেশার নর্মাল, সব নর্মাল। তারপরে কিছুদিন পর, 2 দিন, আরো 2-3 দিন গেল ওরকম, সেই ঘুম মায়ের যেন কাটে না, মানে উঠছে সকালবেলা, কদিন তারপরে হসপিটাল থেকে ছুটি নিল কিছুদিন, তো সেই বাড়িতেই থাকছে, তো ঘুম যেন ছাড়ছে না, সারাদিন একটা ড্রাউজি, কারোর সাথে ভালো করে কথা বলে না। এবার একদিন ওই উপরে জেঠু বলছে যে আমার এটা তুমি এবার অন্য কিছু ব্যবস্থা করো। আমরা তো বিশ্বাস করতাম না। আমাদের আশপাশেই যে ওই তান্ত্রিক বলছে ঠিক না, ওই একজন বয়স্ক জেঠু এলো বাড়িতে, এসে মাকে বলছে আমার অন্য মনে হচ্ছে, এ কিন্তু ঠিক না এই জিনিসটা। এবার আর একটা জিনিস লক্ষ্য করলাম, মায়ের স্কিন পুরো এরকম শুকিয়ে যাচ্ছে, যেমন বয়স হলে যেরকম চামড়া যেরকম শুকনো হয়ে যায়, ওরকম ওই গরমকালে মানুষের গায়ে নিশ্চয়ই খড়ি ফুটতে পারে না, চামড়া একদম শুকিয়ে যাচ্ছে, মুখে কিরকম, মুখের যে দাগ, ছাল উঠছে আস্তে আস্তে, হাতের পাতার তালুর থেকে ছাল উঠছে। তো সে বলছে আমার অন্য জিনিস মনে হচ্ছে, তুমি এক কাজ করো, আমাকে একদিন সন্ধেবেলা ডাকো, মানে সেই দিন যেদিন এলেন ওই বয়স্ক লোক, তার পরের দিন উনি আবার সন্ধেবেলা এসছেন, এসে বলছে আমি তোমাকে কিছু জিনিস আনতে বলছি, তুমি নিয়ে এসো। মাকে এরকম খাটে বসানো হয়েছে, তখনও মা এরকম ঝিমোচ্ছে, কিন্তু চোখ বুঝে এভাবে ঝিমোচ্ছে। সেই বুড়ো আবার এসছেন, এসে ওই একটা বললো এক বোতল জল নিয়ে এসো। তো উনি কি মন্ত্র পড়েছেন আমার অত মনে নেই, তখন 2010 মানে তখন ক্লাস 8-এ পড়ি। তো মন্ত্র পড়েছে, হঠাৎ করে না দেখলাম খাটের ওই সাইডে বসেছিল মা, ধূপ করে পড়ে গেল খাট থেকে। মানে তখন তো জল দাও, তোলো, মাকে তোলা হলো, আমি আর বাবা ছিলাম, আমার তো ভয় লাগছে ওসব, আমি তখন দেখি না, মারাত্মক জিনিস, আমি তো এই জিনিস, আর তখন আমি বেশ ছোট, আমি অত বুঝতে পারছি না যে কি হচ্ছে আমার সঙ্গে। মাকে ওঠানো হলো, উঠিয়ে তখন মাকে যখন উঠিয়েছে, চোখে মুখে বাবা যখন জল দিচ্ছে, ওই বুড়ো দাদু আর কি তখন মন্ত্র পড়ে যাচ্ছে, ওই বোতলের সঙ্গে মন্ত্র পড়ে যাচ্ছে, আর ওনার কিছু ক্রিয়াকর্ম করছে, আমার এই মুহূর্তে অতটা মনে পড়ছে না। তো করছেন, মা চোখ দেখছি রক্ত যাওয়ার মতো লাল, চোখটা এরম খুলেছে, তখন চোখ খুলে বলছে আমি এই বাড়ির থেকে যাব না, আমাকে ডেকে এনেছিস কেন, আমি এখানে এসেছি যখন, আমি আর যাব না, এটা আমার বাড়ি, আমি এখানেই থাকবো। তো আমি আমি এখানে থাকবো না, আমি দৌড়ে ওই উপরে সিঁড়িতে চলে গেছি, বুঝতে পারছি না কি হচ্ছে। হঠাৎ করে ওই দাদু বললেন যে একটা আঁশবটি নিয়ে এসো, ওই আঁশবটি বাবা নিয়ে এলো, মা শান্ত হলো। তারপরে ওই দাদু কিছু ওই তাবিজ টাবিজ করে মায়ের হাতে পরালো, কোমরে পরালো। আমি প্রায় 1 সপ্তাহ মায়ের কাছে শুতে পারিনি। তারপরে আমি মার কাছেই তো শুতাম, 1 সপ্তাহ মার কাছে শুইনি। তারপরে একদিন মানে আশপাশের লোকেরা বলছে তোমরা কি জেনে বাড়িটা কিনেছিলে, তুমি জানো এই বাড়িতে কি আছে?
তো বাবা বলছে না। এবার কোনটার সাথে কোনটা কানেক্টেড আমি তোমাকে বলতে পারবো না। এটা মাসির জন্য হয়েছিল, মাসি কিছু মিষ্টি খাওয়ানোর ফলে কিছু হয়েছিল, নাকি ওই বাড়িতে কিছু ছিল, আমি বলতে পারছি না। 2004-এ, এবার বাড়ির পুরনো হিস্ট্রি বলছি। 2004-এ ওই জেঠুর ওয়াইফ মারা যায়। আমরা যে বাড়িটা কিনি খুব শখ করে ওই বাড়িটা তিনি তৈরি করেছিলেন, মানে ওনার পুরো সাধের বাড়ি ওটা, মানে ওই প্রিন্টে ওইটা ভীষণ শখ করে এরকম আর্চ করা পুরো মার্বেল টার্বেল বসিয়ে উনি খুব শখ করে বাড়িটা তৈরি করেছিলেন। কিন্তু উনি ভোগ করতে পারেনি। 2004-এ উনি মারা যান। ওনার ডায়ালিসিস চলছিল, উনি খুব কঠিন রোগে আক্রান্ত হয়ে উনি মারা যান। তারপর থেকে উনি কি মার শরীরে ঢুকেছিল না কি হয়েছিল আমরা আজ অব্দি কেউ বুঝতে পারিনি। তারপরের থেকে শুরু হলো মা, তারপরে ঠিক হয়ে গেল, কিন্তু তারপর থেকে শুরু হলো মা হ্যালুসিনেট করতে শুরু করলো। মার খালি মনে হতো আমার পেছনে কে আসছে ঘরের মধ্যেই। মা কিন্তু সাধারণত ভয় পায় না। মা হেলথে যেহেতু চাকরি করে, তো হসপিটালেই থাকে, তো হসপিটালে তো তাকে ভয় ডর সব বিসর্জন দিতে হয়, তো তার তো ভয় পাওয়ার কথা না, সে ভয়ও পায় না। মানে আমার মা বিশাল সাহসী, কিন্তু মা খালি বলতো আমার যেন মনে হয় আমার পেছনে কেউ ঘুরছে চারিদিকে, আমার পেছনে কেউ আসছে, বা যখন রান্না করছে মনে হচ্ছে কেউ পাশে এসে বসছে, দাঁড়িয়ে থাকছে, এরকম মনে হচ্ছে। এরপরে তার এক বছর কি 1.5 বছর পর আমার ওই দাদা ভাই মারা যায়। আচ্ছা, মানে মাসির ছেলে। এবার কথাটা হচ্ছে দাদা ভাই যখন মারা যায় তখনও মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়েছিল। আমি জানি না আমার মা কি করে বেঁচে গেল, আমার মায়ের হয়তো বাঁচার কথাও ছিল না। মার পরে একজন অ্যাস্ট্রোলজারকে আমরা দেখিয়েছিলাম, বলেছিল যে তোমার উপর তন্ত্রক্রিয়া হয়েছিল। এবার মায়ের উপর যদি তন্ত্রক্রিয়াই হয়, তাহলে ওই বাড়িতে যে এন্টিটিটা ছিল সে মায়ের শরীরে ঢুকলো কি করে? এর উত্তর আমার কাছে পুরো ধোঁয়াশা। আমি আজ অব্দি বুঝতে পারিনি যে এটা সত্যি হয়েছে না হয়নি। 2010-এ আমার চোখের সামনে একটা ঘটনা ঘটা, আমি কোনটার সাথে কোনটা কানেক্টেড আমি নিজে আজ অব্দি আমার কাছে পরিষ্কার উত্তর নেই, একদম উত্তর নেই। তো তারপরে আমরা তো চলছি, মা এটা নিয়েই থাকে, তো একটা বিছানার তলায় ওই লোহা টোহা এসব রেখে ভয় কাটানোর জন্য তাবিজ তো পরে থাকতো, সবসময় পরে থাকতো না। তো মা সেই যে শরীর অসুস্থ হলো, ওই যে বললাম চামড়া টামড়া কুচকে গেল বা ওরকম হলো, মা কিন্তু সেই যে অসুস্থ হলো আজ অব্দি আমার মা কিন্তু সুস্থ না। সে এন্টিটি বেরিয়ে গিয়েছিল আমরা জানি, কিন্তু মা কিন্তু আজ অব্দি সুস্থ হয়নি, নানান রকম রোগে আক্রান্ত হয়ে গেছে। তো সে এখনো কাজ করে যাচ্ছে, ডিউটি করছে, কাজ করে যাচ্ছে, হয়তো জীবন ধারণের জন্য তাকে করতে হচ্ছে, কিন্তু লড়াই সে চালিয়ে যাচ্ছে। এরপরে 2020-তে আমরা আর একটা 2020-তে তো করোনা ছিল, 2021-এ আমরা একটা ফ্ল্যাট কিনি, ওই বাড়িটা আমরা ছেড়ে দিই। নানান কারণে নানান সমস্যা হচ্ছিল, আমরা বাড়িটা ছেড়ে দিই। ওই পাড়ারই আমরা আর একটা ফ্ল্যাট কিনি। সেই ফ্ল্যাটটার বাস্তু সমস্যা ছিল, কিন্তু আমরা জানতাম না যে ফ্ল্যাটের বাস্তু সমস্যা আছে। মানে কিভাবে যে একটা জিনিস ল্যাচ করে আমাদের সঙ্গে যাচ্ছে, মানে সেই যে শুরু হয়েছে আজ অব্দি কিন্তু খতম হয়নি। আমরা কিন্তু বাড়ি চেঞ্জ করেই যাচ্ছি, বাড়ি চেঞ্জ করা আমাদের মানে শেষ হয়নি, চেঞ্জ হয়ে যাচ্ছে এখনো। মানে আমি তোমাকে ঘটনা পর বললে তুমি বুঝতে পারবে যে আমাদের সমস্যা সেই থেকে যে শুরু হয়েছে আজ অব্দি সমস্যা সলিউশন হয়নি, মানে চলছে, এইভাবেই চলে যাচ্ছে আমাদের সঙ্গে। নানান অ্যাস্ট্রোলজার নানান কিছু করেও কিছু হচ্ছে না। মানে মাকে তো সেভাবে সুস্থ করতেই পারেনি, সে করছে, কাজ করছে ঠিক আছে, কিন্তু সুস্থ তো হয়নি। তো 2021-এ যখন ওই ফ্ল্যাটটা কিনি, সেই ফ্ল্যাটটার হচ্ছে নর্থ ইস্টের বাথরুম, যেটা সব থেকে খারাপ। আমরা না জেনেই কিনি, সেটা না জেনে বলতে তখন আমরা এত কিছু বুঝতাম না। এখন সবাই একটা ফ্ল্যাট কিনতে গেলে বাস্তুবিদ দেখাচ্ছে, কিন্তু তখন 2021 সালে তখন আমি আর আমার বাবা আমরা এত কিছু পাত্তা করতাম না। মার ওই বাড়িটা আমরা বিক্রি করে দিই, কিন্তু যখন ফ্ল্যাট আবার একটা কিনছি তখন আর খেয়াল পড়েনি যে দেখতে ভীষণ ভালো লেগেছে। ফ্ল্যাটটার একটাই কারণে পছন্দ হয়েছিল, উত্তর দক্ষিণ খোলা, এদিকে বারান্দা ওদিকে বারান্দা, 5 তলা, তো ভীষণ পছন্দ হয়ে যায়। আমরা নর্থ ইস্টে বাথরুম আছে তো কি হয়েছে, ওসব আমরা মানিনি, মানে তখন নর্থ ইস্টে বাথরুম খেয়ালই পড়েনি যে এটাতেও কোনো সমস্যা হতে পারে। ঠিক আছে, আমরা ফ্ল্যাটটা কিনে গৃহপ্রবেশ যেদিন হয় সেদিন মার খুব শরীর খারাপ হয়। যেই সময় গৃহপ্রবেশ হচ্ছে মার শ্বাসকষ্ট শুরু হয়,
তো বাড়িতে নিবুলাইজার চলছে, সবকিছু হয়েছে। মা পুজোতেও বসতে পারেনি, যেহেতু বাবা মা দুজন এর নামে বাড়িটা, তো দুজনকেই একসঙ্গে বসতে হয়। আমার মা কিন্তু পুজোয় বসেনি সেদিন। তারপরে সমস্যা আমার ওই বাড়ির থেকেই আমার বিয়ে হয়, কিন্তু মানে 2022-এ আমার বিয়ে হয়, ওই ফ্ল্যাট থেকেই আমার বিয়ে হয়। তো সেখান থেকে ঠিক ছিল, ভালো করে পুজো হয়েছে। মার যেরকম ভাবে গৃহপ্রবেশ হয়, 3-4 জন পুরোহিত এসে সব রকম ক্রিয়া করে সবকিছু করে আমাদের গৃহপ্রবেশ হয়েছিল। তারপরে আমার বিয়ে হলো, ওখান থেকে খুব ভালোভাবে সবকিছু ভালোভাবে মিটে গেল। এবার কথাটা হচ্ছে 6 মাস পর, মানে আমার মেয়েতে বিয়ে হয়, তার 6 মাস বলতে তোমার এই নভেম্বর ডিসেম্বর নাগাদ মা ফিল করা শুরু করলো কিছু। ফিল করা বলতে বারান্দা, আমাদের যে নর্থের যে বারান্দাটা, সেই বারান্দার ওই দড়ি টাঙানো আছে, সেই দড়ি টাঙানো ফ্লোরে মাছি, কালো মাছি, তোমার জামার যে রং সেই কালো। বারান্দাতে সকালবেলা গেছে, গিয়ে দেখছে সারা বারান্দাতে ওরকম কালো মাছি, মানে দড়িটায় বসে আছে, দড়িটায় কালো মাছি, আবার বারান্দার ফ্লোরেও কালো মাছি, পুরো কালো কুচকুচে। আর একটা কথা তোমাকে এর মধ্যে বলি, তুলসী গাছ, আমাদের বাড়িতে তুলসী গাছ প্রতিদিন জল দেওয়া হয়, তুলসী গাছ মারা যাচ্ছে দিনের পর দিন, মানে 1 সপ্তাহ পর পর তুলসী গাছ মারা যাচ্ছে, হতেই থাকছে। আমরা অতটা বুঝতে পারছি না কেন হচ্ছে, বারবার তুলসী গাছ মারা যাচ্ছে, তুলে ফেলে আবার নতুন গাছ লাগাচ্ছে, আবার 1 সপ্তাহ পর নতুন গাছ মারা যাচ্ছে। তারপরে আমাদের যে পুরোহিত, তাকে ডাকা হলো যে এরকম সমস্যা হচ্ছে, তুলসী গাছ মারা যাচ্ছে, এরকম মাছি, সারাক্ষণ মাছি থাকছে। হঠাৎ আর একটা কথা বলি, সেখানে হচ্ছে তোমার আমাদের যে খাবার রাখা থাকতো ডাইনিং এ, খাবারের মধ্যে সব সময় পোকা মানে ঘুরঘুর করতো, মানে ফ্রেশ খাবারেও ওপরেও পোকা, মানে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো যে পোকা হয় না, সে পোকা সারাক্ষণ থাকতো। মা বলছে এরকম কেন হচ্ছে, আমরা খাবার বাইরে রাখতেই পারছি না, মানে সদ্য গরম খাবার এনে টেবিলে রাখা হচ্ছে, সেই পোকা আসছে, এটা তো সম্ভব নয়, মানে এটা কিরকম অবিশ্বাস্য না। সেই খাবার ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাতে বাধ্য হচ্ছে, মানে এরকম। আর শীতকাল, তোমার নভেম্বর ডিসেম্বরের দিকে খাবার নষ্ট হবে কি, খাবার তো নর্মাল থাকবে। এবার পুরোহিতকে যে ডেকেছে যেদিনকে, সেদিন পুরোহিত এসে বলছে তোমাদের তো আমি কথাটা বলিনি, তোমরা তো নর্থ ইস্টে বাথরুম দেখে তোমরা ফ্ল্যাটটা কিনেছো, যেদিন গৃহপ্রবেশ হয় আমরা যারা পুজো করছিলাম আমাদের খুব হাই উঠছিল। মা বলছে তো আপনারা আগে বলেননি কেন? বলছে কি বলবো, আপনারা টাকা দিয়ে ফেলেছেন, কিনে ফেলেছেন, আপনাদের মন খারাপ করে দেবো? সেটা এবার এরকম হয়, তো আমরা বুঝতে পারিনি যে এরকম কেন হচ্ছে। মা আমাকে সব কথা বলে না। এবার একদিন আমার হাজবেন্ডকে মা ফোন করে বলছে আমি না খুব ভয় পাচ্ছি রাতের বেলা ভয় পাচ্ছে, মানে বাবা মা একই সঙ্গে একই জিনিস দেখছে। রাত 3টে বাজে, মার ঘুম ভেঙেছে, চোখ খুলে দেখছে বাবারও ঘুম, বাবাও তাকিয়ে আছে। মা বলছে আমি খুব একটা ভয়ানক মুখ দেখলাম। বাবা বলছে আমিও দেখলাম, এই মুহূর্তে দেখলাম। দুজনের একসঙ্গে ঘুম ভেঙেছে, মানে প্রচন্ড ভয় পাচ্ছে তখন, প্রচন্ড, মানে মারাত্মক। তারপরের দিন সকাল হয়েছে, মা ভুলে গেছে আমাকে এই কথাগুলো বলে, আমার হাজবেন্ডকে ফোন করে বলেছে, আমি যেহেতু খুব ভয় পাই আমাকে বলেনি। তার আরো 1-2 দিন পর মা একদিন বলছে যে আমি সন্ধেবেলা ঘরে শুয়ে আছি, আমার বাবা এই রাত 8টার মধ্যে বাড়ি চলে আসে, এসে একটু আড্ডা মারতে যায়, 8টা থেকে 9টা 9:30টার মধ্যে আবার বাড়ি চলে আসে। তো বাইরে থেকে তালা দিয়ে যায় আর কি, লক করে দিয়ে বেরিয়ে যায়, মাকে যাতে আর উঠতে না হয়। তো আমি তো থাকি না ওখানে, মা বাবা একাই থাকে। মা বলছে যে আমার মনে হলো দরজাটা খুলেছে তোর বাবা, ঘরে ঢুকেছে, জামা কাপড় ছেড়েছে, আমার মনে হচ্ছে আসবে এদিকে। মা বলছে কেউ আসেনি। একদিন সন্ধেবেলা বলছে যে আমি বুঝতে পারলাম দরজাটা পুরো খুলেছে, আওয়াজ পেয়েছি, কোলাপসিবলটা টেনেছে, বন্ধ করেছে দরজায় চাবি দিয়েছে। বাবা জামা প্যান্ট ছেড়ে তারপরে হাত মুখ ধুয়ে ঘরে আসবে, মা জিজ্ঞেস করছে তুমি এসছো? কোনো উত্তর নেই। সেই মুহূর্তে মা বাবাকে ফোন করেছে, মানে মার ওখান থেকে নড়ার ক্ষমতা নেই, বাবাকে ফোন করেছে, বলছে তুমি কি বাড়ি ঢুকেছো? বলছে না, আমি তো নিচে দাঁড়িয়ে আছি। তাহলে কে এলো? মানে পুরোটা উনি ফিল করেছেন, পুরো আওয়াজটা ফিল করেছেন। তো তখনও মা ভেবে পাচ্ছে না, সদ্য একটা বাড়ি কেনা, সেটাকে আমি চেঞ্জ করব কি করে? আমি একটা বাড়ি বিক্রি করে এসছি, আবার আমি এই বাড়িটাও চেঞ্জ করব? তখন তার আর মাথা কাজ করছে না যে আমি কি করব, বুঝতে পারছি না। তারপরে তার কিছুদিন পর পুরোহিত আমাদের বলল যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা ছেড়ে দিন। মা বলছে দেখো আমি এই সবে বাড়িটা কিনছি, আমি এখন লোক পাবো কোথায়? আমি তো এক্ষুনি লোক পাবো না। তো যাই হোক, সেই আবার চলছে নর্মাল, ওরকম চলছে। পরে একে ওকে তাকে জিজ্ঞেস করে
মানে সবার থেকে খোঁজ টোজ নিয়ে জানা গেল যে ওই ফ্ল্যাটটা যে মানে জমিতে তৈরি হয়েছে সেই জমিটাই খারাপ। ওখানে অনেক পুরনো জায়গায় ওই মেরে টেরে পুঁতে রাখতো, এরকম কিছু ব্যাপার ছিল, যার কারণে ওই ফ্ল্যাটটা ওরকম অ্যাবান্ডান্ট হতো। মানে এত সমস্যা ওই ফ্ল্যাটটার মধ্যে। আর কেউ থাকতো না? আর না থাকতো। এবার তোমাকে বলি, আমাদের দিকের নিচের ফ্লোরটাতেই মানে 3rd ফ্লোরে, সেখানে একজন ছেলে আর মেয়ে এসেছিল কিছুদিনের জন্য, 6 মাস ছিল। সে কনসিভ করে, মেয়েটি কনসিভ করার পর তার বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। ও হয় আবার থাকে কিছুদিন, আবার সে কনসিভ করে, দুবার যেই বাচ্চা নষ্ট হয় সে তারা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। তাদের পর আবার একজন আসে, তার একটা ছোট্ট মেয়ে, তার সেই বাচ্চাটাই 5 বছর মতো বয়স। সেই মহিলাও আবার কনসিভ করে, সেই বাচ্চা আর থাকে না, মারা যায়। তো ওদের যে মানে ওরা নন বেঙ্গলি ছিল, ওদের যে পুরোহিত তাদের জিজ্ঞেস করে, বলে তোমরা এই ফ্ল্যাট ছেড়ে দাও, তোমরা এখানে থাকতে পারবে না, এই ফ্ল্যাট ভালো না। তারপরে আমাদেরকে বললো যখন, যে সবার সাথে কথা টথা বলে আমরা যখন জানলাম যে আমরা তো এখানে থাকতে পারবো না, এভাবে থাকাটা সম্ভব না। আর একটা কথা বলি, কিছুদিন পর না, সেই সময় দেখতে পাই যে আমাদের রুমের মধ্যে একটা টয়লেট ছিল, মানে যেটা অ্যাটাচ বাথরুম আর কি, সারাক্ষণ একটা আষ্টে গন্ধ সেখান থেকে। তো তখন থেকেই বুঝতে পারছি তো এ তো ঠিক না। এবার চেষ্টা করেও সে ফ্ল্যাটটা বিক্রি করা খুব সমস্যা হয়ে যাচ্ছে। এবার আমাদের পুরোহিত আমাদেরকে পুরো সেই ডেডলাইনের মতো করে বলে দিল, তোমরা 6 মাসের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে কিন্তু প্রাণ সংশয় হবে। এক তো নর্থ ইস্টে বাথরুম, এটার কোনো সলিউশন হয় না। নর্থ ইস্টে বাথরুম কোনোভাবেই কিছু করা যায় না। তো আমরা কি করব, আমরা ফ্ল্যাট খুঁজতে থাকি। তো এবার একদিন সন্ধেবেলা মা বসে চা খাচ্ছে, তো বাড়িতে কেউ নেই। তা মা রান্না করবে বলে চিন্তা করছে আর কি। মার মনে হলো, মা ঘরে গেছে, চাটা খেয়ে ঘরে গেছে, মা এবার রান্না করবে। মনে হলো কে রান্না করছে, খুন্তির সাথে করার আওয়াজ হচ্ছে। মা বলছে এত ভুল তো আমি শুনতে পারি না, এইটা কি করে হয়? আচ্ছা, কোথাও গিয়ে এরকম নয় তো যে উনি এইটা পুরোটাই নিজের কল্পনা? একদমই না, মানে উনি কল্পনা করছেন এরকম নয়। মানে আমরা তো সবভাবে দেখেছি, আমি যখন থেকেছি ওই বাড়িটায়, মানে আমি তো কিছুদিন পরপরই বাড়ি যেতাম। আমি একদিন একা শুয়েছি, মারাত্মক ভয় পেয়েছি। আমি একদিন আমার ঘরেই একা শুয়েছি, মারাত্মক ভয়, মানে সে ভয় মানে বাধ্য হয়ে আমাকে মায়ের কাছে দৌড়ে গিয়ে শুতে যেতে হয়েছে। আমি মানে পুরো মনে হচ্ছে আমাকে কেউ বোবায় ধরেছে। আমি খুব বাজে বাজে মুখ দেখছি সামনে, বিভৎস মুখ দেখছি। তারপরে সব থেকে মানে আর একটা কথা শোনো, আমাদের ঠাকুরগা, আমাদের বাড়িতে জগন্নাথ আছে, জগন্নাথ প্রতিষ্ঠিত। জগন্নাথের ঘর থেকে রসুনের গন্ধ কি করে পাওয়া যায়? নিরামিষের দিন, আমাদের বাড়ি মঙ্গলবার নিরামিষ হয়, নিরামিষের দিনে রসুনের গন্ধকে, মানে রসুন কোথাও থেকে রসুনের গন্ধ আসা সম্ভব না। কেউ তো ঠাকুর ঘরে কেউ তো রসুন রেখে দেবে না, সম্ভবই নয়। তো সেগুলো আমরা এগুলো কিভাবে, আমি তো কাউকে হয়তো লোকজন বলবে যে বানিয়ে বলছে বা কিছু বলছে, কিন্তু এখানে বানানোর কোনো জায়গা নেই। আমি কি করে বলবো যে এটা মিথ্যে? তো আমার কাছে তো এগুলো সত্যি ছিল, মানে আমি তো জিনিসটা ফিল করে এসেছি। তারপরে যাইভাবেই হোক ওই বাড়িটাকে ছাড়া হলো। আমাকে আরো একটা কথা বলি, বাড়িটা ছাড়া হলো ঠিক কথা, আমরা ছেড়েও দিলাম, নানান প্রসিডিওরের মাধ্যমে ছাড়া হয়েছে। ওই বাড়িতে যে উঠেছে, আর একজন ভদ্রমহিলা উঠেছিলেন, সে কিছুদিনের পর হার্ট অ্যাটাকের মধ্যে মারা যান, 1-2 মাসের মধ্যে। মানে ওই ফ্ল্যাটটাতে আজ আর কেউ থাকে না। ও মানে পুরোটাতেই কেউ? হ্যাঁ, পুরোটাতে না, নিচের তলা এতে খুব খুব কম লোক থাকে। 2 দিন ছাড়া লিফট খারাপ হয়ে যেত ফ্ল্যাটটাতে। ইভেন কোনো লাইট জ্বলতো না, মানে সবসময় লাইট কেটে যেত ফ্ল্যাটটায়, ওই লিফটটার মধ্যে। সিঁড়ি তোমার অর্ধেক সময় অন্ধকার, সিঁড়িতে নামতে আমরা পুরো ভয় পেতাম, গা ছমছম করতো সারাক্ষণ। ফ্ল্যাট তুমি একটা জায়গায় সারাক্ষণ মাছি, তুমি পরিষ্কার হচ্ছে প্রতিদিন, সেখানে তুমি মাছি পাবে কোত্থেকে? কিন্তু ওই ফ্ল্যাটে যেই যাচ্ছে, তোদের এখানে এত মাছি কেন রে, এত মাছি ঘুরছে কেন? মানে মনে হতো খুব নোংরা একটা ব্যাপার, সারাক্ষণ যে নোংরা হয়ে আছে বা সে গন্ধ ছাড়ছে, এরকম একটা ব্যাপার যেন। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটি জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আরো নিত্য নতুন অভিজ্ঞতার শোনার জন্য শুনতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন নিশুতি রাতের গপ্প। নমস্কার।